হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে উচ্চগতির টেলিকম নেটওয়ার্ক স্থাপন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। টার্মিনালে টাওয়ার বসানোর জায়গা পেতে মোবাইল অপারেটরদের টেন্ডারে অংশ নিতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বড় অঙ্কের জামানত সহ চাওয়া হয়েছে সেবা থেকে প্রাপ্ত রাজস্বের ভাগ। বেবিচকের এসব শর্ত মেনে তৃতীয় টার্মিনালে নেটওয়ার্ক বসাবে না মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। নান্দনিক নকশা আর বিশ্বমানের সুযোগ সুবিধার মিশেলে গড়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। চলতি বছরে যার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে অত্যাধুনিক এই টার্মিনালে উচ্চগতির টেলিকম নেটওয়ার্ক স্থাপন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি এক চিঠিতে তৃতীয় টার্মিনালে নেটওয়ার্ক বসাতে মোবাইল অপারেটরদের টেন্ডারে অংশ নিতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেখানে সর্বোচ্চ আর্থিক দরদাতা একটিমাত্র অপারেটর নির্বাচিত হবে। দায়িত্বপ্রাপ্ত অপারেটর অন্যদের নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ হবে 5 বছর। নিরাপত্তা জামানত দিতে হবে 3 কোটি টাকা। তবে এসব শর্তে রাজি নয় মোবাইল অপারেটররা। জামানত রাখতে যাব কেন? টার্মিনাল 1 বলেন, টার্মিনাল 2 বলেন, ন্যাশনাল পার্লামেন্ট বলেন, কর্ণফুলী টানেল বলেন, যেই পদ্ধতিতে আমরা মোবাইল অপারেটররা মিলে মনে করেন একটা নেটওয়ার্ক বিল্ড করে কাস্টমারদেরকে কানেক্টিভিটি দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সেই মডেলটাই ফলো করা প্রয়োজন। টার্মিনাল এলাকায় ইনবিল্ডিং অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম ডাস কাভারেজ স্থাপনের জন্য স্কয়ার মিটার ভিত্তিক মাসিক ভাড়ার প্রস্তাব দিতে হবে অপারেটরদের। টার্মিনাল এলাকায় ভয়েস কল কিংবা ইন্টারনেট সেবা থেকে প্রাপ্ত আয়ের নির্দিষ্ট অংশ ভাগ চেয়েছে বেবিচক। বর্তমানে সরকারকে 6.5% হারে রাজস্বের ভাগ দেয় মোবাইল অপারেটররা। আলাদাভাবে আর কোনো সরকারি সংস্থাকে ভাগ দিতে রাজি নয় তারা। আমরা তো অবশ্যই বিটিআরসিকে আমরা রেভিনিউ শেয়ার দিই। অন টপ অফ দ্যাট কোনো আরেকটা অর্গানাইজেশনকে রেভিনিউ শেয়ার দিতে হবে, এটা আমরা কোনো সময় আগে দেখিনি। যদি সিভিল এভিয়েশন ইন্টারেস্টেড হয়, আমরা থার্ড টার্মিনালে আমাদের কানেক্টিভিটি এনশিওর করব। আর যদি ইন্টারেস্টেড না হয়, তাহলে আমাদের বাইরের যে কানেক্টিভিটি আছে সেটার উপর রিলাই করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আজ আমরা আলোচনা করব টেলিকম নীতিমালার বিভিন্ন দিক নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। সাবির, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা যেই নিউজটা আসলে দেখছিলাম, এই প্যাকেজে থার্ড টার্মিনাল নিয়ে সত্যি কথা বলতে অনেক দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষিত একটা জায়গা তৈরি হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এখানে আসলে বহির্বিশ্বে অর্থাৎ উন্নত বিশ্বের আমরা যে ধরনের ফ্যাসিলিটিসের কথা বলি সেটির একটি দেখতে পাওয়া যাবে এই টার্মিনালে, এরকম আশাই তো আসলে করেছিলাম। সেখানে সবচেয়ে ভাইটাল যেটি কমিউনিকেশন, বিশেষ করে এখন তথ্য প্রযুক্তির যুগে যে মোবাইল নেটওয়ার্ক সবার হাতে হাতে যে পাওয়ার বিষয়টি, সেখানে আমরা দেখছি যে বেশ কিছু জটিলতা মনে হয় ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে দেখছেন? এটি খুব দুঃখজনক এবং একটা অসুস্থ প্রবণতা আমি বলবো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। যখন আমরা আজকে থার্ড টার্মিনাল দেখছি, আমরা ইতিপূর্বে আগে দেখেছি যে কোনো পার্টিকুলার এরিয়াতে ঢাকা শহরে একটা হাউজিং সোসাইটির ভেতরে সেখানে মোবাইল অথবা ইন্টারনেট সেবা দিতে গেলে সেই কর্তৃপক্ষ তাদেরকে টাকা দিতে হবে। তো এইটা আসলে এই সেবাদান প্রতিষ্ঠানের জন্য একটা অদ্ভুত একটা চাপ এবং সমস্যা, এবং তারা অনেক ক্ষেত্রে বাধা দিচ্ছে, করতে দিচ্ছে না। এবং এটা কিছু হাউজিং সোসাইটি যেমন আছে, ইভেন কিন্তু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেও একই রকম চিত্র, যে না এই বাসায় এই সেবা দিতে গেলে, ইন্টারনেট সেবা দিতে গেলে টাকা দিতে হবে তাদেরকে, অ্যাজ ইফ যে তারা সেবা দিচ্ছেন না, তারা এখানে এটাকে ব্যবসার অংশ হিসেবে দেখছেন। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের বিমান সেবা নিয়ে আমাদের অভিযোগের অন্ত নেই। তারা সেটাকে উন্নত না করে তারা এখানে নতুন আয়ের উৎস খুঁজছে টেলিকম সেবা খাত থেকে। এটা আসলে টেলিকম অপারেটরদের মেনে নেওয়ার আমি কোনো কারণ দেখি না। এবং আমার ধারণা ইন্টারনেট সেবা নিয়েও একই সমস্যা তৈরি হবে, কারণ আজকে মডার্ন এয়ারপোর্টে আপনি যে আমাদের প্রত্যাশার কথা বললেন যে আমরা আশা করি যে সেখানে টেলিকম এবং ইন্টারনেট সেবা খুব ভালো মানের থাকতে হবে, খুব সহজলভ্য হতে হবে। যেমন আমাদের এক্সিস্টিং টার্মিনালেও যদি আপনি ইন্টারনেট ইউজ করতে চান, ওকে 2-3 সেপারেট আইএসপি অপারেটর সার্ভিস দেয়, এবং যেখানে যদি আপনি ব্যবহার করতে যান তাহলে আপনি দেখবেন কি যে সে আপনার একটা লোকাল নাম্বার চাইবে, ফোন নাম্বার চাইবে, SMS করতে বলবে। বিদেশ থেকে যাত্রীর কাছে লোকাল টেলিফোন নাম্বার নাও থাকতে পারে। রাইট। কাজেই এই সেবা আপনি বাইরে যে কোনো এয়ারপোর্টে যান, খুব সহজে ব্যাপারটা আপনি চাইলে ওখানে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এবং আগে একটা অথেন্টিকেশনের ব্যাপার ছিল, যেমন নিরাপত্তার কারণে আইডেন্টিফাইয়ের জন্য কিছু ব্যবস্থা ছিল, সেটাও এখন এত আধুনিক হয়ে গেছে যে তার আসলে প্রয়োজন হয় না। আপনি যে কোনো এয়ারপোর্টে নেমে আপনি ওয়াইফাই অন করে আপনি যে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারছেন। সেখানে আমাদের এয়ারপোর্টে আমরা টেলিফোন
ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা নিয়ে এর একটা জিনিস আমি একমত, একসঙ্গে যদি আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার করে 3টা অপারেটর শেয়ার করে খুব ভালো, সেক্ষেত্রে খরচ কম হবে এবং এফিসিয়েন্ট এবং সুন্দর হবে জিনিসটা। কিন্তু সেটা আসলে অপারেটরদের ডিসাইড করতে হবে, তারা 3জন মিলে বা 4জন মিলে ডিসাইড করবে যে তারা একজন করবে কিনা, করে সেটা শেয়ার করবে কিনা। বিবেচনা উচিত যে ফ্যাসিলিটেট করা, কোথায় কোন জায়গায় যাতে সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে এবং প্রত্যেকটা জায়গায় গ্রাহকদের ভালো সেবা পায় সেটা ইনশিওর করা। এখান থেকে তাদের এই ব্যবসায়িক প্রবণতাটা আসলে গ্রহণযোগ্য নয়, কারণ যারা ব্যবসা করেন তারাও ট্যাক্স দেন, তারা সরকারকে রাজস্ব দেন, বিভিন্নভাবে তারা ব্যবসা করেন। সেখানে প্রত্যেকটা জায়গায় সার্ভিস দিতে যেয়ে আর একটা করে একটা রেভিনিউ শেয়ারিং বা প্রফিট শেয়ারিংয়ের জায়গায় খুঁজে বের করা, এটা আসলে অপারেটরদের জন্য বাস্তবসম্মত নয়। এই যে নীতিমালা যেটি রয়েছে আসলে এই যে ধরনের বেবিচক যে শর্তগুলো দিয়েছে সেটি কি দিতে গিয়ে আসলে এরকম কিছু যে নীতিমালার কারণে তাদেরকে দিতে হয়েছে বাধ্য হয়ে, নাকি তারা ইচ্ছাকৃত মানে স্বপ্রণোদিত হয়ে আসলে? না, এখন যেটা হয়ে গেছে কি যে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান টেলিকম ইনফ্রাস্ট্রাকচারের দিকে, টেলিকম ইনফ্রাস্ট্রাকচার সবারই প্রয়োজন হয় এবং কিছু প্রতিষ্ঠান যেমন ধরেন পিডিসিবি কিংবা রেলওয়ে, তারা তাদের নিজের প্রয়োজনে টেলিকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল একটা সময় যখন টেলিকম ছিল না। এখন তারা সেই নেটওয়ার্কের স্পেয়ার অংশটাকে লিজ আউট করেন, পড়ে আছে সেটা অন্যান্য অপারেটররা সেটা লিজ করেন, সেটা ট্রান্সমিশন প্রোভাইডার করেন, বলতো অন্য অপারেটর করেন। তো দ্যাটস ফাইন, আমার এক্সট্রা ক্যাপাসিটি তারা লিজ করতেছেন। সো তারা আসলে তাদের মূল ব্যবসার বাইরে এক্সট্রা একটা ইনকামের সোর্স পেয়েছে। এখন প্রত্যেকের জায়গায় ভাবছেন যে আমি অতিরিক্ত বেশি ইনকাম অন্য করে যাতে করতে পারি কিনা, সেটা আপনি ইনভেস্টার থাকলে আপনি করেন সেটাকে লিজ আউট করে। কিন্তু আপনি আপনার এখানে সেবা নেওয়ার জন্য যারা সেবা দেবেন তাদেরকে আগে থেকেই আপনি আপফ্রন্ট মান্থলি একটা রেভিনিউ প্রফিট শেয়ারিং কিংবা রেন্টের ব্যবস্থা করবেন, এটা আসলে গ্রহণযোগ্য নয়। এটা আমার মনে হয় খুব দ্রুত এ ব্যাপারে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসতে হবে, অপারেটরদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে বিটিআরসি এখানে একটা মেডিয়েশনের রোল প্লে করতে পারে করে, কারণ আমরা চাই থার্ড টার্মিনালটা খুব তাড়াতাড়ি চালু হোক, থার্ড টার্মিনালের এই সেবাগুলোর জন্য আন্তর্জাতিক মানের হয় সেটা এনশিওর করতে হবে এবং যেটা অপারেটররা পারবেন যদি একসঙ্গে তারা কোলাবোরেট করেন, আমি এখানে বড় কোনো চ্যালেঞ্জ দেখি না। আপনি যেটি বলছিলেন বিটিআরসির মধ্যস্থতার জায়গাটি, সেটি আসলে সুযোগ রয়েছে কিনা? কারণ আমরা তো দেখছি যে তারা কিন্তু এই ধরনের শর্ত মেনে বলছেন যে আমাদের বাইরে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা দিয়ে আমরা এটা আসলে মিট আপ করবো, ভেতরে যদি মানে এই শর্ত মেনে আসলে তারা ওখানে সেবা দেবেন না, পরিষ্কার হয়ে। আমি অপারেটরের জায়গা থেকে আমি কোনো অন্যায় কোনো দাবি দেখি না, কারণ তারা একটা, এবং আমি বরং আরেকটা জিনিস বুঝতে সঙ্গে বিচার করছি আমি মনে করি, সেটা শুধু এই বিমান চলাচলের ক্ষেত্রে না, বাংলাদেশে যত হাই রাইজ বিল্ডিং হচ্ছে বা স্টেডিয়াম বা যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সেই কর্তৃপক্ষগুলোর সঙ্গে এই মোবাইল অপারেটরদেরকে একটা যোগাযোগ স্থাপন দরকার এবং সেই জায়গায় রেগুলেটর একটা রোল প্লে করতে পারে যে ওই জায়গাগুলোতে মোবাইল অপারেটরের জন্য তাদের সার্ভিস ইস্যু পড়ে। আপনি বাংলাদেশে অনেক আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে যাবেন, দেখবেন আপনি মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না। আপনি একটা বিল্ডিংয়ের রুফটপে যাবেন, দেখবেন সেখানে মোবাইল টপ বা টপ ফ্লোরে যাবেন, মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না। এটা কাঙ্ক্ষিত নয়। এই জায়গাটাতে একটা ঐক্যমত দরকার, সেখানে যারা বিল্ডিং বানাচ্ছেন ডেভেলপার তাদেরকে চিন্তা করতে হবে মোবাইল অপারেটরদের সঙ্গে কোঅপারেট করা, মোবাইল অপারেটরদেরকে চিন্তা করতে হবে এই জায়গায় কভারেজ আনা, কভারেজ তাদের জন্য ব্যবসা এবং সাধারণ মানুষের জন্য ভালো সেবা পাওয়ার সুযোগ, যেটা আসলে বাংলাদেশে অনেক জায়গায় নেই। আপনি বিদেশে একটা জায়গায় যে আন্ডারগ্রাউন্ড পার্কিং মানে মাটির নিচে 3 তলায় চলে যান, আপনি দেখবেন যে সেখানে মোবাইল নেটওয়ার্কে কোনো চ্যালেঞ্জ নেই এবং আপনি নির্বিচ্ছিন্ন কল করতে পারছেন। কিন্তু আমাদের দেশে মানে ছোটো ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রেও দেখা যায় যে এরকম একটা সমস্যা তৈরি হয়, বিল্ডিংয়ের ক্ষেত্রে নেটওয়ার্ক পাওয়া যায় না। সেইগুলো ফোকাস করা উচিত। আমরা বরং অপ্রয়োজনীয় একটা বিতর্ক তৈরি করে নিয়ে একটা মানুষকে সেবা থেকে বঞ্চিত করছি এবং মূল যে জায়গাগুলো সেগুলো আমরা অবহেলা করছি। এই বিষয়গুলো আসলে আরও বেশি সহজলভ্য করার জন্য বা যেটা আপনি বলছিলেন যে ডেভেলপারদের উঁচু যে বিল্ডিংগুলো হচ্ছে সেখানে এই প্রক্রিয়াগুলোকে আরও সহজতর করার জন্য এখানে নীতিমালার প্রভাবটা আপনি কতটুকু দেখেন, যে আসলে এই বিষয়গুলোকে নীতিমালায় নীতি হিসেবে অন্তর্ভুক্ত করার জায়গা আছে কিনা এখনো? আসলে সবকিছুর জন্য যেহেতু মানে সমস্ত কিছুতে সংস্কারের একটি হাওয়া চলছে এখন, এই সময়েই সেই টেলিকম নীতিমালাটা আরেকবার ভালো করে বিবেচনা করে যারা এক্সপার্ট রয়েছেন এই বিষয়ে তাদের মতামত নিয়ে এটিকে আসলে সংস্কার করা এখন সময়ের দাবি কিনা? আসলে এই জায়গার জন্য খুব নীতি বড় বিষয়। নীতি তো পরিষ্কার বলা আছে সব জায়গায় মোবাইল সেবা থাকতে হবে, এখানে সদিচ্ছার জায়গাটা গুরুত্বপূর্ণ। সেটা মোবাইল অপারেটরদের ক্ষেত্রে সদিচ্ছা এবং যারা বিল্ডিং তৈরি করছেন তাদের সদিচ্ছা, তারা চান কিনা তাদের বিল্ডিংয়ে ভালো নেটওয়ার্ক হোক। এই দুই সদিচ্ছার সংমিশ্রণ ঘটতে পারে কিন্তু হয়। কিন্তু আমরা এই জায়গাটাকে আবার এখন যদি বিল্ডিং বলে হ্যাঁ আমার এখানে মোবাইল আপনি বসাতে পারেন, কিন্তু ছোটো স্মল সাইড সেল বসাতে পারেন, কিন্তু আমাকে তার জন্য পয়সা দিতে হবে, তাহলে তো মোবাইল অপারেটর বলবে ঠিক আছে ভাই আমার বাইরে নেটওয়ার্ক থেকে আপনার ব্যবহার করেন, দরকার নেই আমার ভিতরে যাওয়ার। তো যেটা হয়েছে এই থার্ড টার্মিনালের ক্ষেত্রে, সেই জায়গাটাতে আমার মনে হয় সবাইকে একটু সুস্থ সঠিকভাবে চিন্তা করতে হবে এবং প্রত্যেকের পার্সপেক্টিভে বিবেচনা নিতে হবে এবং আমার যে মূল ব্যবসার দিকে ফোকাস করা উচিত। নেক্সট ইনকাম যদি হয় ভালো বা সব জায়গায় জোর করে আয় চেষ্টা করলে কিন্তু আসলে হিতে বিপরীত হবে।
এই যে টেলিকম নীতিমালার কথা আপনি বলছিলেন যে সেখানে আসলে উল্লেখ করা আছে যে হচ্ছে সব জায়গাতে এখানে এরপরেও যেটা বলছেন আপনি সদিচ্ছার কথা আসলে এক ধরনের বলতে গেলে এটি ধারণা সমাজে কিন্তু সকলের ভিতরে আছে যে বাড়ির উপরে টাওয়ারটি থাকলে আসলে স্বাস্থ্যগত ঝুঁকি এই ধরনের বিভিন্ন বিষয়ও কিন্তু মানুষ বিবেচনা নিয়ে অনেক সময় করে না সেই বিষয়টিকে আসলে কিভাবে এটিতে অ্যাকোমোডেট করা যাবে একই সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিটাকে মাথায় রেখে আবার এই নীতিমালাকেও বাস্তবায়ন করা। দেখুন আমরা তো আসলে একটা হাই রেডিয়েশনের মধ্যে বাস করছি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চাই বা না চাই মোবাইল টাওয়ার থেকে কিছু রেডিয়েশন হয়, তবে সেটা কতটা হার্মফুল এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ নেই যেটা খুব বেশি ক্ষতিকর। আমাদের স্যাটেলাইট থেকে নানা ধরনের বিম আমাদের উপরে আসছে, প্রত্যেকটা ডিভাইস থেকে রেডিয়েশন হচ্ছে, কাজে রেডিয়েশন আমাদের এটা নিয়ন্ত্রণে থাকা উচিত। সেটা যারা এই বিষয়ে এক্সপার্ট তারা এটা বিবেচনা করে দেখবেন যে রেডিয়েশনটা ক্ষতির মানে মাত্রা বাইরে চলে যাচ্ছে কিনা। কিন্তু এই মোবাইল টাওয়ারগুলো যেগুলো আসলে তেমন বেশি খুব রেডিয়েশনের কারণ নয়, এবং তারপরেও সেটা যাতে সরাসরি মানুষকে ক্ষতি না করে সেভাবেই বসানোর ব্যবস্থা করা উচিত, এবং সেটাই আমার বিশেষ করা হয়। এবং সেটা করতে গেলে আসলে আমার মনে হয় বিল্ডিং মালিকরা এখানে খুব বেশি ভয় পান, বরং তারা এখানে তারাও একটা ব্যবসায় মূলত আয়ের একটি বাড়তি উৎস হিসেবেই তারা এটিকে প্রতিষ্ঠা করতে চান এবং সেখানেই বাধার সমস্যাটা পোহাতে হচ্ছে আসলে অপারেটরদেরকে। ধন্যবাদ সাবির ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির।